আমাদের প্রত্যেকের গল্পগুলো আলাদা, সেইভাবে আমাদের প্রত্যেকের যুদ্ধগুলোও আলাদা। প্রতিনিয়ত আমাদের জীবনের সমস্ত প্রতিকূলতাকে একপাশে ঠেলে দিয়ে আমরা কি করে নিজেদের কাজে নিবিষ্ট রাখতে পারি, নিজেদের কি করে আলোর পথে চালিত করতে পারি, সেটা জানাতেই আমরা বারবার চলে আসি আপনাদের কাছে। নমস্কার, আমি পারমিতা। নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা জানেন প্রতি পর্বে আমাদের বিশেষ কিছু অতিথি থাকেন। আজকেও আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন অতিথি রয়েছেন, যিনি আজকে হোজাই থেকে চলে এসেছেন আমাদের কাছে। তার সঙ্গে আলাপ করে নেব। তার নাম শ্রীমতী তপতী ভদ্র, যিনি একজন সমাজসেবিকা। আসুন আলাপ করে নেই তার সঙ্গে। নমস্কার দিদি। নমস্কার। তপতীদি, একটা ছোট্ট শহর থেকে রাজধানী শহর গুয়াহাটিতে আপনি একজন জীবন যোদ্ধা হিসেবে আজকে জীবন যোদ্ধার মঞ্চে আমন্ত্রিত। কেমন লাগছে আপনার? কেমন সে অনুভব? খুব ভালো লেগেছে। আমি নিউজ লাইভ জীবন যোদ্ধাতে এসেছি, আপনারা আমাকে ডেকেছেন, আমার খুব আনন্দ হচ্ছে। আসলে আপনার জীবনের সত্যটা আমরা চাই দর্শক বন্ধুদের কাছে তুলে ধরতে, যাতে করে আমরা ওই পাশে যারা রয়েছেন তারাও কোনো না কোনোভাবে অনুপ্রাণিত হতে পারি। তার জন্যই আপনাকে আমন্ত্রণ। আচ্ছা দিদি, এবারে ধন্যবাদ। মূল প্রসঙ্গে আমরা যদি ফিরি, সেই যুদ্ধের কাহিনী। আপনার নিজেকে কেন একজন যোদ্ধা বলে মনে হয়? যোদ্ধা বলে মনে হয় এই জন্য যে আমি ছোট থেকে, জন্মের পর থেকে আমি নিজের জীবনটাকে কিভাবে উত্থান পতন চলেই এসছে। কারণ আমি বড় হয়ে মাকে, একটু ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। মানে একদম জন্মসূত্রে? একদম 2 বছরে থাকতে মা চলে গেছেন। মাকে তো কখনো দেখতেই পাইনি। যুদ্ধ সেখান থেকেই শুরু। হ্যাঁ, তো মাকে তো কখনো দেখতেই পাইনি। বাবার কাছেই মানুষ হয়েছি। মার অভাবটা বাবা কোনোদিন বুঝতেই দেননি। বাবার কাছেই পড়াশোনা, বাবার কাছেই গান শেখা, বাবার কাছেই আবদার, সুখ দুঃখ সব কিছু আমার বাবার কাছেই ছিল। যদিও আমরা 3 বোন 3 ভাই ছিলাম, তো আমি ছোটবেলায় আমার দিদিকেও দেখতে পাইনি। ওনার আগেই বিয়ে হয়ে গেছে, সে অনেক আগের কথা। তো ওনার বিয়ে হয়ে গেছে, ওনার ছেলে মেয়ে নিয়ে উনি শ্বশুরবাড়িতে। আমার মেজ বোন ছিল আমার কাছে, আর আমার ভাই ছিল। ভাইরাও মা মারা যাওয়ার পর তারাও কর্মসূত্রে বাইরে চলে গেছে। সুতরাং তাদের সঙ্গে আমার খুব একটা যোগাযোগ নেই, আর আমি তাদেরকে চিনিও না। আমি তাদেরকে চিনি না, আমার দাদা বলেও আমি চিনি না। মানে বাবাই ছিলেন? বাবাই সব। এইভাবে অনেক, যখন আমি যখন 5-এ উঠি, তারপরে একদিন শুনলাম যে আমার দাদা আছেন, দাদা আসছেন। সেদিন আমি আমার মাসির বাড়িতে ছিলাম বাবার সঙ্গে, শুনলাম দাদা এসছেন, আমাকে নিয়ে যেতে নগাঁও একটা জায়গা আছে সেখানে, শিলচর থেকে। আপনাকে নিয়ে যাবেন মানে কেন? ওখানে নিয়ে পড়াশোনা করাবেন। আচ্ছা, দাদা তখনও বাবা ছিলেন? বাবাকেও নিয়ে যাবেন, আমাকেও নিয়ে যাবেন। আচ্ছা, দাদা আমাকে নগাঁও নিয়ে গেলেন ওখানে পড়াশোনা করার জন্য। তারপরে সেখান থেকে আমি আর ক্লাস 10 অবধি, 8 অবধি পড়াশোনা করেছি। 8 থেকে 9-এ উঠতে হঠাৎ করে আমার বাবা হাফলংয়ে চলে গেলাম। আবার ওখানে গিয়ে আবার আরেক দাদা আছে, ওখানে নিয়ে ভর্তি করলেন। এইভাবে চলছে আমার জীবনে। তো আমার ওখানে গিয়েই আমার বাবা মারা গেলেন হাফলংয়ে। তখন আপনি কোন ক্লাসে? তখন আমি ক্লাস 9 থেকে 10-এ উঠছি। ও, একদমই ছোট। তো সেটা আমি নিজেকে মানিয়ে নিতে পারিনি, কারণ বাবাই তো আমার সব ছিলেন না। সমস্ত আবদার, সবকিছু বাবা ছিলেন, সবকিছুই তো বাবার সঙ্গে ছিল। হ্যাঁ, তো সেই জন্য আমি একটা খুব বড় ধাক্কা খেলাম। তো যাই হোক, আর মাধ্যমিক পাশ করলাম, তারপর হায়ার সেকেন্ডারি পড়াশোনা শুরু করলাম। হায়ার সেকেন্ডারি পড়তে পড়তে আমার খুব ইচ্ছে ছিল, তখনই আমি গান বাজনা করছি স্কুল লাইফে, অনেক বড় বড় স্টেজ ফাংশন করছি গান বাজনার। তখন হঠাৎ করে আমার
দাদা বিয়ে ঠিক করে ফেললো। কাউকে জিজ্ঞেস আপনাকে করলো না, আপনাকে জিজ্ঞেসও করলেন না? আমাকে জিজ্ঞেসও করলেন না, কারণ আমার বাবা নেই। তো আমি বলবো কাকে যে আমি এখন করব না, বা আমার নিজের ইচ্ছা অনিচ্ছাটা আমি কার কাছে প্রকাশ করব? দাদাদের সঙ্গে তো সেটা করা যায় না। তাই আমি, সেটা কোন দশকের কথা মোটামুটি? সেটা হলো 74। 74 এর কথা। 74-এর কথা। তারপর সেখানে আমাকে একটা যৌথ পরিবারে বিয়ে দিয়ে দিলেন। ওরা অনেক বড় লোক, সেখানে হুজাইতেন, নামি দামি মানুষ, ওরা সেখানে আপনার ভদ্র ফ্যামিলি। সেখানে বিয়ে আমাকে হয়ে বিয়ে গেল। দিলেন। ওদের সঙ্গে আমার প্রায় 15-16 বছরের ডিফারেন্স। হাজব্যান্ডের সঙ্গে তো প্রায় 22 বছরের ডিফারেন্স আমার। তো সেই সমস্ত কিছু আপনার সঙ্গে আলাপ আলোচনা, আপনার ইচ্ছে কিচ্ছু অনিচ্ছে, হলো না, কিচ্ছু হলো না, কিচ্ছু প্রশ্ন না করে কিচ্ছু ওরা হলো না। ঠিক করে নিলেন এবং না, আপনিও আমি সেখানে 6 দিন না খেয়ে রইলাম আহারে। এই কষ্টটার জন্য, যে আমি পড়াশোনা করতে পারছি না, গান বাজনা করতে পারছি না। এরকম একটা ফ্যামিলিতে আমাকে বিয়ে দিয়েছে, যাকে নাকি দেখলে আমার নিজের বাবার সমান মনে হয়। একটু দর্শক বন্ধুদের কাছে যাচ্ছি। আমরা শুনছি তপতিদিকে আজকে, সেই 70 দশকের কথাই যদি বলি আর আজকের কথা, হয়তো খানিকটা ফারাক মানসিকতার মধ্যে রয়েছে, কিন্তু আদৌ কি মেয়েরা আজও তার ইচ্ছে অনিচ্ছে সর্বপ্রকারে প্রকাশ করতে পারেন, নাকি মেনে নেন শুধুমাত্র অ্যাডজাস্টমেন্ট কথাটার উপরে? আমরা শুনবো আবারও তপতিদির কাছে। তপতিদি, আবারও ফিরছি আপনার কাছে। এই যে আপনি বলছেন একটা তীব্র কষ্টের কথা, আপনার অমতে বিবাহ একটা এমন একটা ব্যাপার, দুটো মানুষ সারাটা জীবন একই সঙ্গে কাটাবে। তো একজনের সঙ্গে একজনের পরিচিত হওয়া, মানে তাদের দুজনেরই কনসেন্টটা তো সেখানে খুব ইম্পর্টেন্ট। নিশ্চয়। তো সেখানে আপনার কোনো কনসেন্টই নেওয়া হলো না, না। এবং পরবর্তীতে আপনি যখন আপনার সেই পরিবারে গেলেন, সেখানে গিয়েও আপনার মানে সুখ বা শান্তি কি ধরা দিয়েছিল? একটুকু না, একটুকু না। আমি পাইনি কোনোদিন সুখ, জিনিসটাই ভুলে গেছি। সেই হাসি, সেই ছেলেবেলার দৌড়, সেই ছেলেবেলার আনন্দ, সব কিছু আমি ভুলে গেছি সেদিন। কারণ এরা এতটাই কড়া ছিল, আর আমার বয়সে এত বড় ছিল, তাদের উপরে কথা বলার মতো আমার মানে তারা সাহস ছিল না। অভিভাবক হিসেবে শুধুমাত্র শাসনই করেছেন, ভালোবাসতে পারেননি। আহারে, এটা বড় কষ্টের কথা, বড় কষ্টের কথা। হ্যাঁ, তো ভালোবাসতে পারেননি ওরা আমাকে, কেউ কোনোদিন ভালোবাসতে পারেন। তা আমি ভাবলাম সেটাই আমার জীবন যুদ্ধ। আপনার চোখে জল আসছে, বুঝতে পারছি, আমরা আবেগঘন হচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা বারবার করে এই কথাগুলো এর জন্যই বলতে চাই যে আজকেও কি আমাদের সমাজ খুব বেশি পাল্টে গেছে? কথা হবে এ নিয়ে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন হোজাই থেকে আগত তপতি ভদ্র। আমরা সরাসরি চলে যাব তপতিদির কাছে। তপতিদি, আমরা শুনছিলাম আপনার জীবনের যুদ্ধ, সেখান থেকে আরও কিছু ইনসিডেন্ট কি আমাদের একটু তুলে ধরতে পারবেন, যেটা আপনাকে প্রতিনিয়ত খুব কষ্ট দিয়েছে? কষ্ট দিয়েছে আমাকে একটা যৌথ পরিবারে যেমন হয়, খাওয়া দাওয়া চলা ফেরা সব কিছু তাদের মতো করতে হবে। স্বাধীনতা বলে কিছু ছিল স্বাধীনতা না। বলে কিছু নেই, আমার ইচ্ছা বলে কিছু নেই। আমার এখন একটু চা খেতে ইচ্ছে হলো, সেটাও আমি করতে পারবো না। সেই যখন সবাই খাবে, খাওয়া শেষ হবে, তারপরে আমি খাবো। আমার খিদে পেয়ে গেছে, অথচ আমি খেতে পারবো না। সবাই যখন খাবে, সময় হবে, তখন আমি খাবো সবাইকে দিয়ে। এবং বাড়ির এত বড় বাড়ি, বললামই তো আগে, জমিদার বাড়ির মতো বাড়ি, এরা যেহেতু অনেক বড় পরিবার ছিলেন, সেখানে এত কাজ করার তো আমার আগে অভ্যাস ছিল না। কারণ আমি বাবার কাছে এই কোলে, মানে ছোট্ট একটা শিশুর মতোই মানুষ হয়েছি। তো সেদিন গিয়ে ওদের বাড়িতে এত কাজ কর্ম, রান্না বান্না নিজের হাতে আমি করেছি, সবাইকে সেবা করতে পেরেছি, সেটা আমার জীবন ধন্য। কিন্তু আমি ঠিক তখন মানিয়ে নিতে পারিনি।
আমি এত কাজ কি এবং করে করব? এই আপনার এই অবদানের সঠিক সম্মানটাও আপনি পাননি। না, পাইনি, কখনো পাইনি। আপনার স্বামীর থেকেও কি সেটা পাননি? সেটা পাইনি। পেয়েছিলাম একজনের থেকে একটু, আমার শাশুড়ি একটু আমাকে ভালোবাসতেন, কিন্তু উনি সেটা প্রকাশ করতে পারতেন যেহেতু না। উনিও নারী ছিলেন। নারী ছিলেন, আর উনি আমাকে ডেকে এনেছেন। আর যেহেতু বাড়িতে আমার ননদ মানে ছিলেন, বিয়ে সেখানে হয়নি, স্ত্রীরা কোনো কথা বলবে সেটা সেটা হয়তো পরিবারে পরিবারে মেনে নেওয়া যায় না। নিতে পারতেন না উনিও ওনারা। সেটা মেনে নিতেন না, কিন্তু উনি আমাকে যেহেতু এত ছোট এনেছেন, ওনার একটু সহানুভূতি আমার প্রতি ছিল, কিন্তু সেটা কোনোদিন প্রকাশ করতে পারেননি। আর যেহেতু আমার মা নেই ছোটোবেলা থেকে, সেই জন্য আমার ভাই ভেবেছিল যে আমি মা বলে ডাকবো, জড়িয়ে ধরবো, আমাকে একটু ভালোবাসবে, কিন্তু সেটা আমি কোনোদিন পাইনি। আবেগঘন হয়ে যাচ্ছি আমিও আপনার এই কাহিনী শুনতে শুনতে। ওপারে বসে দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তপতিদির তখনকার যুদ্ধগুলো কতটা কষ্টকর ছিল। তারপরেও আজকে উনি দাঁড়িয়ে আছেন, উনি আমাদের মুখোমুখি আজকে আমাদের কাছে, সেটাই আমরা আপ্লুত। আর আপনাকে কুর্নিশ জানাতেই হয় তপতিদি। আবারও ফিরবো আপনার কাছে। এই যে আপনার এই সহনশীলতা নিয়ে আপনি 12টা বছর সেই সংসারকে দিলেন, 12 বছর পর আপনার 4 সন্তানের জন্মের পর আপনি একটা দিন সিদ্ধান্ত নিলেন যে আর পারা যাবে না, আমাকে বেরিয়ে আসতে হবে। সেটা কি মনে হয় সঠিক সিদ্ধান্ত ছিল? হ্যাঁ, নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত। কারণ আপনার একজন নয়, 4 সন্তান, এবং এই দশকের কথা না, এটা 80-র দশকের কথা। হ্যাটস অফ। আপনি সেই দালান বাড়ি ধনী পরিবার থেকে বের হয়ে একটা কুঁড়ে ঘরে চলে এলাম ছেলে মেয়েদের মানুষ করতে। সেই দিনগুলোর কথা আমাদেরকে একটু শেয়ার করবেন? সেই দিনগুলোর কথা কি বলবো, একটা স্বাধীনতা ছিল, কিন্তু তার মধ্যে কষ্ট ছিল। তখন আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা খুবই খারাপ ছিল, যেহেতু আমি বাইরে থেকে বেরিয়ে এসেছি। তখন কি সঙ্গে আপনার মানে হাজবেন্ড এসছিলেন, কিন্তু আমার হাজবেন্ড তো কোনো কিছু করতেন না, উনি শুধু জমিদারিটা দেখতেন। তো জমিদারির যা কিছু হতো সব মায়ের হাতে তুলে দিতেন, সেটাই তাদের বাড়ির নিয়ম ছিল। আচ্ছা, মায়ের কাছে দিতেন। তো যেহেতু আমি ও বাড়ি থেকে চলে এসেছি, সেই জন্য তারা কোনোদিনই আমাদের দিকে, আমার 4টা ছেলে মেয়ে নিয়ে আমি কি করছি বা কিভাবে কাটাচ্ছি, ওনারা কোনোদিন তাকিয়েও দেখেননি। তখন আমি ওই চুলো, যেটা আমি কোনোদিন দেখিনি, মাটির চুলো, খড়ি দিয়ে ধোঁয়া উঠছে, সেভাবে ভাত রান্না করে বাচ্চাদের স্কুলে পাঠিয়েছি। তারপর ওর বাবা আসলো, খেতে দিয়েছি। তারপর আমি নিজেও সেগুলো নিজের মতো কাজ করছি। তবু এটার মধ্যে একটা আনন্দ ছিল, কি সে অনেকটা স্বাধীনতা ছিল, পেছনে কিছু বলার মতো কেউ ছিল না। তখন আপনি আপনার ইচ্ছে মতো আপনার ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পেরেছেন, যেরকম আপনার ইচ্ছে ছিল? তখন আমি পড়াশোনা করাতে পেরেছি, ছেলে মেয়েরা যেন ইংরেজি স্কুলে পড়াশোনা করতে। হ্যাঁ, ওটা আপনার ইচ্ছে ছিল। আমি যেটা করতে পারিনি ওরা করুক, সেটাই আমার ইচ্ছে ছিল। আমি গান বাজনা করতে পারিনি, ওদের আমি গান বাজনা শিখিয়েছি, তারপরে নাচ শিখিয়েছি, ওদের পড়াশোনা শিখিয়েছি। ওরা আজকে সবাই নিজেদের মতো করে ওরা সবাই প্রতিষ্ঠিত। বাহ, খুব ভালো। এবং আপনার কষ্ট সার্থক হয়েছে। তবে এটাই আর কি, জীবন যুদ্ধ আমার এটাই, এতটুক পর্যন্তই। কেন, ওরা যখন দাঁড়িয়ে গেছে তখন আমার নিজেকে মনে হয়েছে আমি এতদিন পর পেরেছি। এই যে একটা আনন্দ আমার ভিতরে, সেটাই বড় কথা, যে আপনি পেরেছেন, আপনি হেরে যাননি। আমরা এই বার্তাটাই দিতে চাই দর্শক বন্ধুদের কাছে। আমাদের জীবনে যুদ্ধ আসে, প্রতিনিয়ত যুদ্ধের সঙ্গে লড়াই করতে হয়, হারতে হয় না। এই যে দিদিকে আমরা দেখলাম, তার থেকে অনেক কিছু আজকে শিখলাম এবং আপনাদের কাছেও তুলে ধরলাম। দিদি আরও কিছুক্ষণ আছেন আমাদের সঙ্গে। তপতিদি, জীবনে অনেকটা কষ্ট করার পরে আপনার ছেলেমেয়েরা এখন প্রতিষ্ঠিত,
তারা সুপ্রতিষ্ঠিত নিজেদের মতো করে আপনার সেই যে কষ্টগুলো আপনি যেগুলো করেছেন আপনার ছেলে মেয়েদের জন্য, আপনার কি মনে পড়ে আরও কিছু কথা সেরকম যেটা আপনার ছেলে মেয়েদের কাছেও মানে খুব মূল্যবান কিছু? হ্যাঁ, মনে পড়ে। সেদিন একটা দিন ছিল যেদিন ওরা চাইলো আমি একটা মাছ দিয়ে ওদের একটা থালার মধ্যে 4 জনকে ভাত খেয়ে দিয়েছি। ওরা চাইলেও আমি 3টা দিতে পারিনি, কারণ তখন এই আমার সেই ইয়েটা ছিল না, আর্থিকতা ছিল না। তাই ওদেরকে সবসময় বলতাম যে এক থালায় ভাত খেয়েছি তোদেরকে এক করার জন্য। এখনো যদি আমি না থাকি, আমি যদি চলে যাই, তোদের তো কেউ নেই, তো সেই জন্য তোরা সবসময় একে অপরের পাশে থাকবি। খুব সুন্দর শিক্ষা, খুব সুন্দর। এরকম করেই হয়তো ছেলে মেয়েদের বেড়ে ওঠা দরকার। ভাই বোন আশেপাশের যারা আছে তারা সকলে মিলে মানে সহনশীলতার সঙ্গে বেড়ে উঠুক, সেটাই বোধহয় আসল শিক্ষা জীবন আমাদেরকে দেয়। এখনো ওরা কিছু করলে একজন আরেকজনকে বলে দিদি, দিদিকে ওরা খুব মানে, দিদিকে খুব শেয়ার করে, দিদিকে জিজ্ঞেস করে দিদি আমরা এটা করব, ঠিক আছে তো? তো দিদি যদি বলে হ্যাঁ, সবচাইতে বড় কথা আপনার কষ্টের মূল্যটা তারা যে সেই মর্যাদায় দিতে পারছে সেটাই তো আপনার প্রাপ্তি। হ্যাঁ, সেটা আমার অনেক আনন্দ। এবং আমার কি বলবো, আমি আর এত মানে জীবনে এত কিছু হারিয়েও যে আমি এতটুকু পাবো সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। সেটা আপনার কৃতিত্ব দিদি। আপনি আপনার স্বামীর ব্যবসাটাকেও কিভাবে এখনো ধরে রেখেছেন। এখনো ধরে রেখেছি। আপনার শ্রম, হ্যাঁ, আপনার সহনশীলতা, সবকিছু সেই ভাড়াটিদের সঙ্গে সবার সঙ্গে আমাকে কেউ মাসিমা ডাকে, কেউ দিদা ডাকে, এই যে একটা ভালোবাসা দিয়ে ওদেরকে জড়িয়ে ধরেছি। বললাম টাকা পয়সা তো দুনিয়াতে অনেক কিছুই না, আজকে আছে কাল চলে যাবে। একদম তাই। তোরা আমাকে, তোদের সঙ্গে আমার একটা, আজকে যদি আমি বাড়িতে একা আছি, সম্পর্কের আজকে আমি বাড়িতে একা আছি, আমার যদি কিছু হয়ে যায় আমার ছেলেমেয়েরা তো পরে আসবে তো ওরাই আগে, প্রতিবেশীরা। এই জন্য প্রতিবেশীদের সঙ্গে, প্রতিবেশী তো আমার আশেপাশে কেউ নেই কারণ আমি একদম দোকানের ইয়েতেই থাকি, কাজে ওদের সঙ্গে আমি অনেকটা সম্পর্ক রেখেছি যাতে ওরা আমার ভালোবাসায় আমি না বলতে ওরা চলে আসে দূর দিয়ে। সেটাই তো উচিত। আচ্ছা দিদি, অনেক যুদ্ধের পর আপনি কিন্তু একটা শান্তির পথ খুঁজে নিয়েছেন এবং সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। আপনি ভীষণভাবে স্পিরিচুয়ালিজমের সঙ্গে জড়িয়ে আছেন। আমরা একটু জানতে চাইব এবং সেই সঙ্গে জানতে চাইব যে আপনি ঠিক কখন থেকে নিজেকে সমাজের কাজে নিয়োজিত করতে চাইলেন? আমি চাইনি, আমাকে শান্তি দিয়েছে ভারত সেবাশ্রম সংঘ। আচ্ছা, আপনি সেই সঙ্গে, কারণ আমি সবসময় এই দুঃখটাই পেয়েছি, কাজে শান্তি পেলে চাইবো যে আমি শান্তি পাবো কিনা সেটা তো আমি জানি না। তাই আমি অজান্তেই আমি দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ে দেখেছি তাদের কাজ সমাজের কাজ। আমার সেই একটা ইচ্ছে ছিল সমাজের জন্য আমি কিছু করব, আর সেই জিনিসটা আমি এখানে পেয়ে গেছি। সূত্র ভারত সেবাশ্রম সংঘ। আচ্ছা, তার সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। এবং আজকে যিনি নর্থ ইস্টের দায়িত্বে আছেন স্বামী সাধনানন্দজি মহারাজ, আমাকে এই পথে এগিয়ে তিনি নিয়ে আসছেন। বাহ। এবং আপনি কি গ্রামে গঞ্জে গিয়ে তাদের মানে দুস্থদের সেবা করতে চলে যান? এটা আমাদের একটা হেড অফিস থেকে একটা চ্যানেল থাকে, যারা কাজ করে করে, যেমন 8 থেকে 9-এ উঠে, 9 থেকে 10-এ উঠে, এরকম ধাপ বাই ধাপ চলে। তো আমি আগে মেম্বার ছিলাম, আমার কাজকর্ম দেখে আমাকে এখন অর্গানাইজিং সেক্রেটারি করেছেন। আচ্ছা, 5টা-6টা মিলন মন্দির আমি চালাই এখন। অনেক প্রচুর দায়িত্ব আপনার। আপনার সংসার আরো বৃহৎ হয়েছে অনেক। এই বৃহৎ সংসারের জন্য আপনার অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। শুভেচ্ছা রইল আপনার ছেলে মেয়েদের জন্য। কিন্তু এবারে আমাদের খুব, যেহেতু আমরা শেষ পর্বে চলে এসেছি, আমরা চলে যাব র্যাপিড ফায়ারে। ঠিক আছে? আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি তৈরি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি জানতে চাইব দিদি আপনার কাছে ধর্ম,
একটা শব্দ বা একটা বাক্যে। ধর্ম হলো মানবিকতা। আচ্ছা, যদি বলি আধ্যাত্মিকতা কি আপনার কাছে? আধ্যাত্মিকতা হলো জীবনে চলার পথে যেটা দরকার, আলোর পথের মতো। আলোর পথে চলার যেটা দরকার। যদি বলি সমাজ কি? সমাজ হলো দৃষ্টিকোণ। আর স্বাধীনতা আপনার কাছে কি? স্বাধীনতা ইচ্ছে পূরণ। খুব সুন্দর বললেন দিদি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই মঞ্চে আজকে আসার জন্যে। আরেকবার জানতে চাইবো আপনার কাছে যেতে যেতে আপনি আমাদের দর্শক বন্ধুদের জন্য কি বলতে চান? আমি দর্শক বন্ধুদের সেটাই বলতে চাই যে যদি জীবন যুদ্ধতে জয়ী হতে চান তবে সহনশীলতাটা খুব প্রয়োজন জীবনে, ঠিক, যেটা আজকাল মানুষের মধ্যে খুব কম দেখা যায়। একদম। যার জন্য ছাড়াছাড়ি, যার জন্য একজন থেকে আরেকজনে চলে যাওয়া, এগুলো শুধু সহনশীলতা কম বলেই হয়। এবং সময় মতো হয়তো প্রতিবাদটা করে হ্যাঁ, সেই সিদ্ধান্তও নিতে হয়। সিদ্ধান্ত নিতে হয়। ঠিক তাই দিদি, অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকবেন আপনি। দর্শক বন্ধুরা, আমরা আজকে এমন এক জীবন যোদ্ধাকে দেখলাম, তার প্রতিটা কষ্টের মুহূর্তগুলো কিছু কিছু হয়তো আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। পুরোটা তো একটা পর্বে তুলে ধরা সম্ভব নয়, কিন্তু আমাদের তিনি এই সাহসটাই দিলেন যে সহনশীলতা আমাদের কতটা বলিষ্ঠ করতে পারে, আমাদের আরও শক্তিশালী করতে পারে। আজকের মতো বিদায় নিব বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। বিদায় নিচ্ছি আজকে। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে।